মা বিয়ে করছে। ঋষির কথা শুনে একটুও অবাক হলো না শ্রেয়া। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, সেটা আন্টির নিজস্ব সিদ্ধান্ত। সারা জীবন একা থাকা যায় না ঋষি। ঋষি সোফাতে বসে পড়ল। তার হাতে একটা কাগজ, বলা যায় সেটা একটা চিঠি। মা নিজে হাতে লিখেছেন সেই চিঠি। ল্যাপটপে দরকারি কাজ করতে করতে চারিদিক এত নীরবতা দেখে শ্রেয়া মুখ তুলে তাকালো ঋষির দিকে। তারপর কিছু বলতে গিয়ে হাতে কাগজটা দেখে চুপ করে গেল। ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তোমার হাতে ওটা কিসের কাগজ? ঋষি বলল, আমার জন্য মায়ের লেখা একটা চিঠি। শ্রেয়া ল্যাপটপটা বন্ধ করে সোফাতে গিয়ে ঋষির কাছে বসল। এই সময়টা ঋষির কাছে বেশ কঠিন। কিছু সিদ্ধান্ত ঋষিকেও নিতে হবে। ছোটবেলা থেকেই অনেক খারাপ পরিস্থিতি দেখেছে সে, কিন্তু মা তাকে দুহাতে আগলে রেখেছিল। সেই মা যখন আজ আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তখন ঋষির কাছে সেটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। চিঠিটা ঋষি আগেই পড়ে নিয়েছে। শ্রেয়া চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করল। আমার প্রিয় বন্ধু ঋষি, অবাক হলি? আসলে কোনোদিন সেভাবে তোকে বলা হয়নি। তুই শুধু আমার সন্তান না, তুই আমার প্রিয় বন্ধু। সারাটা জীবন অনেক মানুষকে জবাবদিহি দিতে হয়েছে, একমাত্র তুই আমাকে কোনো প্রশ্ন করিসনি, আমাকে বুঝেছিস। আমি জানি আমি বিয়ে করছি শুনে তোর একটু তো ধাক্কা লাগবেই, কিন্তু আমি নিরুপায়। যে মনের দরজা আমি এতদিন বন্ধ রেখেছিলাম, তা হঠাৎ দমকা বাতাস এসে খুলে দিয়েছে। তোর বাবার সাথে আমি কোনোদিনই সুখী হইনি। যতদিন ছিলাম একসাথে, অশান্তি ছাড়া আর কিছুই ছিল না। তোর বাবার উপর অনেক রাগ তোর, তবে আজ কিছু কথা তোকে জানতে হবে। এতটা অবধি পড়ে শ্রেয়া বলল, আমি কি বাকিটা পড়তে পারি? ঋষি হ্যাঁ সূচক মাথা নাড়ল। শ্রেয়া চিঠির বাকি অংশটা পড়তে পড়তে ঋষির মা রাজন্যা দেবীর অতীত জীবনে যেন প্রবেশ করল। রাজন্যা, শুনছেন? এই বইটা সেদিন আপনি খুঁজছিলেন? রাজন্যা একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, এটাই তো খুঁজছিলাম, কিন্তু আপনিই জানলেন কি করে? নিলয় একটু আমতা আমতা করে বলল, ও সে আমি জেনেছি কারুর কাছে। আপনার দরকার ছিল, আপনি পেয়ে গেছেন। এবার মন দিয়ে বইটা পড়বেন। রাজন্যা কিছু বলার আগে নিলয় বইটা হাতে দিয়ে চলে গেল। একবার পিছন ফিরে বলল, শুনুন, বইয়ের প্রতিটি পাতা ভালো করে পড়বেন। বইটি নিলয়ের লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ। রাজন্যা মুচকি হাসল। এই কদিন কলেজে নিলয় একটু বেশি কাছে কাছে থাকে রাজন্যার। তারও অবশ্য ভালো লাগে। এমন কবি মানুষের পাত্তা পাওয়া যে ভাগ্যের ব্যাপার। কলেজের সব মেয়েরা তার জন্য পাগল। সেও যেন মনে মনে নিলয়কে ভালোবেসে ফেলেছে। বইটি বাড়িতে নিয়ে এসে জানালার ধারে বসে পড়তে শুরু করলো। বইটি খুলতেই রাজন্যার মনে দক্ষিণা বাতাস বয়ে গেল। উৎসর্গপত্রে পেনে করে লেখা, রাজন্যার জন্যে। সময় পেলেই বইটি হাতে নিয়ে বসে পড়তো রাজন্যা। অবশ্যই এর বড় একটা কারণ হলো বইয়ের কিছু কিছু জায়গায় রাজন্যাকে উদ্দেশ্য করে পেনে করে কিছু লেখা। পড়তে পড়তে একদম শেষের পাতায় এসে হাজির হলো। গল্প শেষে লেখা আছে, আপনি কি আমার জীবনের নায়িকা হবেন? রাজন্যা বুকে জড়িয়ে নিল বইটি। যে কদিন বইটি পড়া শুরু করেছিল সেই দিনগুলো কলেজ যায়নি সে।
আসলে নিলয়ের সামনাসামনি হতে চায়নি সে। তবে এবার যে নিলয়ের সাথে দেখা করতেই হবে, নিলয়কেও তো জানাতে হবে রাজন্যার মনের কথা। এই কদিন রাজন্যাকে কলেজে দেখতে না পেয়ে অনেক কবিতা লিখে ফেলেছে নিলয়। মনে মনে ভেবেছিল, রাজন্যা যদি তার প্রস্তাবে রাজি না হয়ও, তবু এই কবিতাগুলো সে রাজন্যাকে দেবে। মাথা নামিয়ে কথাগুলো ভাবছে নিলয়। হঠাৎ এক পরিচিত গন্ধ পেল সে। এই গন্ধ অনেক চেনা তার কাছে। এই গন্ধের টানেই ছুটে গেছে বারবার তার কাছে। মুখ তুলে তাকিয়ে নিলয় দেখল রাজন্যার সামনেই দাঁড়িয়ে আছে। তারপর রাজন্যা বইটি দিয়ে বলল, এই নিন আপনার বই। আমি ভালো করে পড়ে নিয়েছি। কারোর বই নিজের কাছে রাখতে নেই, এতে ঋণ বাড়ে, তাই ফেরত দিলাম। ভালো করে দেখে নেবেন কিন্তু। বইয়ে কোনো পাতা আমি নষ্ট করিনি। বইটি দিয়ে চলে গেল রাজন্যা। রাজন্যার বলা শেষ কথাটাই একটু খটকা লাগতেই অনেকটা আশা নিয়ে বইয়ের প্রতিটি পাতা ভালো করে দেখতে লাগলো। শেষ পাতায় চোখ আটকে গেল নিলয়ের, যেখানে রাজন্যা লিখেছে, অত্যন্ত সাধারণ একজন আমি, আটপৌরে। কারোর জীবন তো দূর, কারোর লেখা কবিতা বা গল্পের নায়িকা হিসেবেও বেমানান। নিলয় কিছুটা অভিমান হলো, আর কোনো কথা বলল না। রাজন্যাকেও এড়িয়ে যেতে লাগলো। প্রতি বছর একটি নামকরা পত্রিকা বের হতো, তাতে নিলয়ের লেখা থাকতো। এই বছরও তা বের হলো। সবার অপেক্ষা থাকতো নিলয়ের লেখার জন্য। এই বছরে নিলয়ের লেখায় আলাদা এক চমক ছিল রাজন্যাকে নিয়ে। নিলয়ের অনেক বন্ধুই জানতো নিলয় ভালোবেসে ফেলেছে রাজন্যাকে, তাই খুব তাড়াতাড়ি কলেজের মধ্যে জানাজানি হয়ে গেল। নিজেদের মধ্যে বলাবলি শুরু হলো, নিশ্চয় নিলয় আর রাজন্যার সম্পর্ক শুরু হয়েছে। রাজন্যা পত্রিকাটা হাতে নিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ালো। আপনি আর কোনো নাম পেলেন না? নিলয় বলল, আপনিই তো বলেছিলেন আপনি নাকি এতটাই সাধারণ যে আপনি কারোর গল্পে বা কবিতায় নায়িকা হিসাবে বেমানান। রাজন্যা চুপটি করে দাঁড়িয়ে রইল। নিলয় রাজন্যার কাছে গিয়ে বলল, আপনি ভীষণ সাধারণ, এতটাই সাধারণ যে আমার মনে অসাধারণ হয়ে উঠেছেন। আমার জীবনের নায়িকা হবেন? রাজন্যার লজ্জায় মুখ লাল হয়ে উঠল। শুরু হলো নিলয় রাজন্যার প্রেম কাহিনী। এতটা পড়ে শ্রেয়া থামল। তারপর বলল, নিলয়বাবুকে? ঋষির রাগে মুখ লাল হয়ে গেল। তারপর গম্ভীর গলায় বলল, আমার জন্মদাতা, আমি তার ঔরসজাত সন্তান। শ্রেয়া অবাক হয়ে বলল, কিন্তু এতে তো লেখা আছে উনি আন্টিকে ভালোবাসতেন। তাহলে ওনারা কেন আলাদা হলেন? আর উনিই বা এখন কোথায়? ঋষির চোখ দিয়ে জল ঝরছে। রাগে বলল, আমার মা তার জীবনে নায়িকা হয়েছিলেন ঠিকই, কিন্তু তার মনে অন্য একজন নায়িকার প্রবেশ ঘটেছিল, নীলাঞ্জনা আন্টির। তুমি কাকে ফোন করছো? নীলাঞ্জনা আন্টিকে। তোমার কাছে তার ফোন নাম্বার আছে? যিনি আমার মায়ের জীবন নষ্ট করে দিলেন, আমাদের সাজানো ঘর তছনছ করে দিলেন, তার নাম্বার আমি ঠিক জোগাড় করে রেখেছি এই সময়টার জন্য।
কি বলবে তুমি তাকে? ফোনটা কিছুক্ষণ রিং হবার পর নীলাঞ্জনা দেবী ধরতেই ঋষি বলল, হ্যালো আন্টি, আমি ঋষি। নামটা নিশ্চয়ই চেনা লাগছে। আমার আরও একটা পরিচয় হলো, আমি লেখক নিলয় রায়ের ছেলে। আমার মা রাজন্যা দেবীর আগামী রবিবার বিয়ে। এইরকম ভালো একটা দিনে আপনি এবং আপনার স্বামী অবশ্যই আসবেন। আসলে আমার তো আর নিজের কেউ নেই। ছোটবেলা থেকে আপনার নামটা আমি ভীষণ শুনেছি আমার পরিবারের সকলের মুখে। অবশ্যই আসবেন কিন্তু। ফোনটা রেখে ব্যালকনিতে চলে গেল ঋষি। শ্রেয়া এসে ঋষির হাতটা ধরে বলল, একবার তোমার বাবাকে ফোন করবে না? ঋষি ঘাড় নেড়ে না জানালো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দুজনে। চারিদিকে অন্ধকার আরও গাঢ় হলো। কিছুক্ষণ ঋষির একা থাকাই ভালো, তাই শ্রেয়ার রুমে এসে চিঠিটা নিয়ে আবার পড়া শুরু করলো। গল্পের বাকি অংশটুকু আগামীকাল পোস্ট করব। গল্পটির নাম রাজন্যা এক নায়িকা, লিখেছেন মৌসুমী হাজরা।